সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সরাসরি ফেসবুকে লাইভ ক্লাস করতে চেয়েছিলাম, তো প্রযুক্তিগত একটু সমস্যার কারণে আমি এখন জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাস করছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছ অথবা দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দাখিলা নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে বেশ কয়েকটি অনলাইন ভিত্তিক ক্লাস আমাদের সরাইল গভর্নমেন্ট কলেজ পেজে দেখতে পেয়েছ। আজকেও আমরা যে বিষয়ে আলোচনা করব, আমি বলেছি হিসাব বিজ্ঞান, এবং যে টপিকস নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাখিলা দেওয়া। আমরা হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ প্রক্রিয়া আমরা মূলত জাবেদা বইয়ের মাধ্যমে দাখিলা দিয়ে থাকি। চলো তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ারে নিয়ে যাই, সেখান থেকে আমরা কিভাবে দাখিলাগুলি আমাদের হিসাব বইয়ে লিপিবদ্ধকরণ করতে হয় সেটা আমরা আজকে দেখব। আমরা দেখেছি যারা এসএসসিতে হিসাব বিজ্ঞান ছিল যাদের, অথবা যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসেছ, তাদের জন্য জাবেদা বইয়ের ছক নতুন কোনো বিষয় নাই। যারা অন্য গ্রুপ থেকে ভর্তি হয়েছ তাদের জন্য বলছি, জাবেদা বইয়ে 5টি কলাম থাকে: তারিখ, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিট। এই জাবেদা বইটাই আমরা মূলত দাখিলা দিয়ে থাকি। দাখিলা দেওয়ার আগে আমাদের যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে ঘটনা থেকে লেনদেন শনাক্তকরণ, লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ, সত্তাগুলি বা পক্ষগুলি হ্রাস বৃদ্ধি বিশ্লেষণ। এর আগেই বা এর সাথে সাথে অবশ্য আমাদের লেনদেনের সোর্স ডকুমেন্ট খুঁজতে হবে, এবং এই দু পক্ষ বা দ্বৈত সত্তা বিশ্লেষণ করে আমরা ভাউচার তৈরি করব লিপিবদ্ধকরণের জন্য। এই ভাউচারের মাধ্যমেই আমরা দাখিলা দিয়ে থাকব জাবেদা বই। এখানে একটা বিষয় উল্লেখ্য, আমরা ম্যানুয়ালি অ্যাকাউন্টিং করছি। যদি প্রযুক্তির মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং করি, মূলত প্রযুক্তিতে ঘটনা থেকে লেনদেন শনাক্তকরণের কাজটা কিন্তু আমরা মূলত হিউম্যান ব্রেন দিয়ে করে থাকি। এটা আইডেন্টিফাই করা, এই কাজটা কিন্তু প্রযুক্তি সরাসরি করে না। এই ক্ষেত্রে হিউম্যান ব্রেন এখানে প্রয়োজন পড়ে, কোন ঘটনাটা লেনদেন, কোন ঘটনাটা লেনদেন নয়। এই আইডেন্টিফিকেশনের কাজটা মূলত আমরা করে থাকি। এরপরে আইডেন্টিফাই হওয়ার পরে আমরা দেখব যে দ্বৈত সত্তাগুলি কি কি, এর সাথে সোর্স ডকুমেন্টগুলি কি কি। এগুলি আমরা মূলত যদি অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আমরা হিসাব সংরক্ষণ করি, সব সফটওয়্যারে আমরা যদি দাখিলাগুলি দিতে চাই, এর পূর্বে এই কাজগুলি কিন্তু আমাদের করতে হবে ম্যানুয়ালি। এখন যদি অনলাইন ভিত্তিক ডাটা থাকে তাহলে আমরা সেটা অনলাইন করে নেব, প্রযুক্তির মাধ্যমে করে নেব। কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যেগুলি সরাসরি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়তো সম্ভব হয়ে ওঠে না। সেগুলি অবশ্য প্রপার একেবারে ফুল যদি আমরা ইনফরমেশন টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়, পেপারলেস অফিস হয়, তখন হয়তো বা ইআরপি থাকে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি নেটওয়ার্ক থাকে, তখন হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে উঠতে পারে।
তো আমাদের বাংলাদেশে এখনো হয়তো ওইরকম পর্যায়ে না থাকলেও মোটামুটি আমরা হিসাব বিজ্ঞানে প্রযুক্তিগত হিসাব বিজ্ঞানের তথ্য আমরা কিন্তু প্রযুক্তির মাধ্যমে সরবরাহ করতে পারি। এখন আমরা দেখো কিভাবে যা দাখিলা দিয়ে থাকবো, যদি ম্যানুয়াল চিন্তা করি অথবা প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, সেটা আমরা দেখাবো। এখন আমরা যদি দাখিলা দেওয়ার পূর্বে তোমাদেরকে কিভাবে লেনদেনের এই পর্যায়ে চলে আসে সেই বিষয়টা একটু রিক্যাপ করি। আমরা গত ক্লাসে শেয়ার মূলধন পাওয়া গেল বা মূলধন পাওয়া গেল, 9% ব্যাংক ঋণ নেওয়া হলো, অফিসের জন্য বাণিজ্যিক স্পেস ক্রয় করা হলো এবং আসবাবপত্র ক্রয় করা হলো, ল্যাপটপ ক্রয়, সফটওয়্যার ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয়। এই পর্যন্ত আমরা দাখিলা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত আলোচনা করব নগদে পণ্য ক্রয় করা হলো ব্যাট সহ। এখানে 12,07,500 টাকার একটা লেনদেন হয়েছে। আমরা আগেই বলেছি অ্যাপেক্সের হিসাবের বইতে আমরা কাজ করছি, এটা লেনদেনের তালিকা। তো 2 তারিখে 2/4/2020 তারিখে নগদে পণ্য ক্রয় করা হলো ব্যাট সহ 12,07,500 টাকা। এই লেনদেনটাকে আমরা নগদ লেনদেন হিসাবে গণ্য করব, যেহেতু এটা নগদ বলে দিয়েছে। এর পরবর্তী কাজ হচ্ছে লেনদেনের প্রকারটাকে আমরা চিহ্নিত করব, এটা নগদ লেনদেন। প্রমাণ্য দলিল কি কি আছে? ক্যাশ মেমো থাকতে পারে, ব্যাংক বিবরণী, অনলাইন আমরা যদি ইলেকট্রনিক্স ওয়েতে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করে থাকি সেটাও থাকতে পারে, আর ক্যাশ মেমো থাকতে পারে ম্যানুয়াল হলে, অথবা ইলেকট্রনিক্সও হতে পারে। এগুলি হচ্ছে আমাদের সোর্স ডকুমেন্ট, এটা একটা প্রামাণ্য দলিল লেনদেনটা। এর সাথে আমাদের থাকতে পারে ভ্যাট বা মূল্য সংযোজন কর সংক্রান্ত যে দলিল রয়েছে সেগুলি। এর সাথে আমরা তৈরি করব, এই ডকুমেন্টের উপর ভিত্তি করেই আমরা তৈরি করব কি, আমাদের অফিসিয়ালি আমরা ভাউচার তৈরি করব। ভাউচার আমরা যদি চিন্তা করি যে ক্যাশ মেমোটা আমাদের প্রামাণ্য দলিল, ঠিক আছে, কিন্তু এর ভিতরে আমরা মূলত লেনদেনের দুটি পক্ষ কিন্তু পাবো না। আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা লেনদেনেরই দুটো পক্ষ রয়েছে। এই দুটো পক্ষ অবশ্য বিশ্লেষণ করে একটাকে ডেবিট করতে হবে আর একটাকে ক্রেডিট করতে হবে। এই ডেবিট এবং ক্রেডিট এর কাজটা কিন্তু আমরা ক্যাশ মেমো, ব্যাংক বিবরণী, ক্রেডিট কার্ড অর আদার্স ইলেকট্রনিক্স বিএফটিআইএন এর মাধ্যমে, যে মাধ্যমে পরিশোধ করি না কেন, যে সিস্টেমে যে ডকুমেন্ট থাকে সেখান থেকে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধকরণের জন্য যে দুটি পক্ষ দরকার দুতরফা দাখিলা পদ্ধতির নীতি অনুসারে, সে অনুযায়ী কিন্তু সেখানে পাবো না। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা ভাউচার তৈরি করতে হবে ওই লেনদেনটার জন্য। এই ভাউচারের ভিতরে মূলত আমরা পক্ষদ্বয়গুলি, দুটো পক্ষদ্বয় দিয়ে ভাউচারটা তৈরি করতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে একটা পক্ষ দিয়েও অনেক সময় ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার তৈরি হয়ে থাকে। এখন আমরা যেহেতু এখানে ব্যাংকের মাধ্যমে ধরে নেব পরিশোধ হয়েছে, যেহেতু টাকার পরিমাণ 50,000 টাকা বেশি, তো ব্যাংক ক্রেডিট ভাউচার, ব্যাংক যদি যে লেনদেনের মাধ্যমে ব্যাংকের টাকা বাড়বে সেটা ব্যাংক ডেবিট ভাউচার, ব্যাংকের টাকা কমলে ব্যাংক ক্রেডিট ভাউচার। এই ক্ষেত্রে লেনদেনের দুটো পক্ষ যেহেতু নগদে ক্রয় করা হয়েছে, আমরা দেখেছি যে নগদে ক্রয় করা হলো ব্যাট সহ 12,07,500 টাকা। তাইলে মজুদ পণ্য বেড়েছে, প্রতিষ্ঠানে কি বেড়েছে? অ্যাপেক্সের হিসাবের বইতে মজুদ পণ্য বেড়েছে, আর ভ্যাট সে প্রদান করেছে, যেহেতু অ্যাপেক্স ক্রয় করেছে বা আমরা ক্রয় করেছি নগদে অন্য প্রতিষ্ঠানের নিকট থেকে, সেখান থেকে আমরা ভ্যাট পরিশোধ করে এসেছি। তো এই ক্ষেত্রে ভ্যাটের পরিমাণও বা ক্রয় ভ্যাটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে। আর ব্যাংক মাধ্যমে যেহেতু পরিশোধ করা হয়েছে সেহেতু ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। এই যে হ্রাস বৃদ্ধি, এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ্য যে নগদে ক্রয় করা হয়েছে ভ্যাট সহ, এখানে আমরা লেনদেনের
দুটো লেনদেন হিসেবে গণ্য করব, একটা হচ্ছে ভ্যাট আর একটা হচ্ছে ক্রয় বা মজুদ পণ্য। এখন ভ্যাটের হিসাবটা আলাদা করতে হবে লেনদেনটাকে, এবং ক্রয়টাকেও আলাদাভাবে চিন্তা করতে হবে। যদি আমরা এখানেই নির্ণয় করতে সমস্যা করি তাহলে পুরো প্রক্রিয়াই বা হিসাবের পুরো প্রক্রিয়া কিন্তু সমস্যা থেকে যাবে এবং আর্থিক বিবরণী তৈরি করা সহ সকল ক্ষেত্রেই সঠিক তথ্য পাওয়া যাবে না। এখন আমরা প্রথমে যে ভ্যাট বাদে যে ক্রয় সে পোর্শনটা বের করতে হবে আমরা যখন দাখিলা দিব সেখানে, এবং ভাউচার তৈরির সময় কাজটা কিন্তু আমাদের হয়ে যাবে। মজুদ পণ্য বাড়বে, মজুদ পণ্য বাড়লে ডেবিট হয়, এবং আরেকটা পক্ষ হচ্ছে ব্যাংক, যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয়েছে ব্যাংক ক্রেডিট হবে। এখন আসি যে ভ্যাটের জন্য, ভ্যাট বা ক্রয় ভ্যাটের পরিমাণ বা আমরা চলতি হিসাব যে নামে বলি, যদি সেটা আমরা যেহেতু টাকা পরিশোধ করেছি ভ্যাট ক্রয়ের জন্য, আমরা আবার এটার জন্য অবশ্য হ্রাসকারী সমন্বয় হিসেবে ব্যবহার করতে পারবো। যে যখন আমরা পণ্য বিক্রি করব, মূল্য সংযোজন কর ও সম্প্রসারণ শুল্ক আইন 2012 অনুসারে বিক্রয়ের সময় আমাদের কিন্তু ভ্যাট পরিশোধ করতে হবে। তো এই পরিশোধের সময় আমরা ক্রয়ের সাথে ভ্যাটটা আমাদের কিন্তু সমন্বয় করতে পারবো হ্রাসকারী সমন্বয় হিসেবে। তো এই ভ্যাটটা এখন আমার জন্য যদি আমরা সম্পদ হিসেবে চিহ্নিত করি চলতি ভ্যাট, তাহলে বৃদ্ধি পেলে ভ্যাট বৃদ্ধি পেল বা ক্রয় ভ্যাট বৃদ্ধি পেল, এর সাথে ব্যাংকের টাকা কিন্তু হ্রাস পেল, যেহেতু আমরা নগদে ক্রয় করেছি সেহেতু ব্যাংকের টাকা হ্রাস পেল। এই হ্রাস বৃদ্ধি দুটা লেনদেনের ভ্যাটবিহীন ক্রয় এবং ভ্যাট দুটো লেনদেনের ভিতরেই কিন্তু ব্যাংক ক্রেডিট হয়েছে বা ব্যাংক হ্রাস পেয়েছে, ওই দুটাকে একসাথে আমরা লিখে ফেলতে পারি। এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় মিশ্র দাখিলা। আমরা দুটো লেনদেন একসাথে লিখে যে পক্ষ যদি দুটি লেনদেনের জন্য একই পক্ষ বারবার ডেবিট বা অথবা ক্রেডিট হয় তখন ওটাকে একসাথে লিখতে পারি, অথবা তোমরা ইচ্ছা করলে দুটাকে আলাদা আলাদা লিখতে পারো, মজুদ পণ্য ডেবিট ব্যাংক ক্রেডিট শুধু ভ্যাট বাদে ক্রয়ের জন্য, আবার ভ্যাট চলতি বা ক্রয় ভ্যাট ডেবিট ব্যাংক ক্রেডিট এভাবে লেখা যেতে পারে। এই যদি দুটা ব্যাংক ক্রেডিট বা আলাদা আলাদা না লিখে একভাবে লিখলে বা একবারে লেখার সময় যে পদ্ধতিটা সেটা আমরা মিশ্র দাখিলা বলে থাকি। এবার আমরা আসি কিভাবে আমরা জাবেদা বইয়ে এটা লিখবো দাখিলার মাধ্যমে। আমরা যদি এখানে দেখো আমরা লিখেছি মজুদ পণ্য বা ক্রয় হিসাব ডেবিট, মূল্য সংযোজন কর বা ভ্যাট বা ক্রয় ভ্যাট ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট 12,07,500। এখন আমরা এখানে এই মূল্য সংযোজন করার পরিমাণটা কিভাবে বের করব? অবশ্যই সেটা ভাউচার যখন তৈরি করব তখনই আমাদের কিন্তু তৈরি করতে ফেলতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি মূল্য সংযোজন কর ও সম্প্রসারণ শুল্ক আইন 2012 অনুসারে মূল্য সংযোজন করের হার হচ্ছে 15%। তো এখানে ইনক্লুডিং ভ্যাট শব্দটা দেওয়া আছে বা ভ্যাট সহ ক্রয়, এটা থেকে যদি আমরা ভ্যাট বাদে ক্রয় এবং ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা এই সেলে আমরা কিন্তু কার্সরটা রাখলে আমরা অটো সামে গেলে সামেশন পাবো, এবং এই যে এই সেলের অ্যাড্রেসটা কি আমাদের এম হচ্ছে কলাম এবং 21 হচ্ছে র। এই সেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে, ক্লিক করলে সেল অ্যাড্রেসটা চলে আসবে M21 কে ভাগ করব 1115 দিয়ে। 1115 কি জন্য? যেহেতু এটার ভিতরে নেট ক্রয় এবং 15% ভ্যাট, আমরা ভ্যাট বাদে ক্রয়টাকে 100 গণ্য করব এবং ভ্যাটটাকে 15, ভ্যাট যেহেতু 15% তাহলে 115 হচ্ছে টোটাল এটা। তাহলে এই টোটাল টাকাটাকে যদি আমরা 115 দিয়ে ভাগ করি এবং ভ্যাটের রেট 15% এটা দিয়ে গুণ করি তাহলে আমরা মূলত মূল্য সংযোজন করের পরিমাণটা পেয়ে যাব। এখন অনুরূপভাবে আমরা যদি মজুদ পণ্য অথবা ক্রয় বা ভ্যাট বাদে ক্রয়ের পরিমাণটা বের করি তখন M21 কে ভাগ করবো 115 দিয়ে আর গুণ করবো 100 দিয়ে, অথবা এটা থেকে ভ্যাটের পরিমাণটা বাদ দিলেই বা বিয়োগ করলেই আমরা সরাসরি এখানে M21 মাইনাস L20 এই L20 বাদ দিলেই আমরা মূলত ভ্যাট বাদে ক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। এই ছিল মূলত
ভ্যাট সহ ক্রয় এবং ভ্যাটের ক্যালকুলেশনটা তোমরা এটা একটু ভালোভাবে চিন্তা করবে। এরপরে আসবে এরপরে লেনদেন, সেটা হচ্ছে ক্রয় পরিবহন প্রদান করা হলো। যেহেতু পণ্য ক্রয় করেছি 10,000 টাকা, এটা নগদ লেনদেন। এবার আমরা চিন্তা করব দুটো পক্ষ, ক্রয় পরিবহন। আমরা যদি মজুত পণ্য হিসাব রক্ষণের যে পদ্ধতিগুলি রয়েছে, একটা হচ্ছে অবিরত মজুত পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি। এই আমরা মূলত যে সকল প্রতিষ্ঠানে সঠিক মজুত সংরক্ষণের হিসাব রয়েছে সেখানে মজুত পণ্য অবিরত মজুত পদ্ধতি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা মজুত পণ্য হিসাব একটা পক্ষ গণ্য করব। আর যদি কালান্তিক মজুত বা মজুদের সঠিক হিসাব রাখা না হয়, বছর শেষে মজুদের হিসাব ফিজিক্যালি বা বাস্তবে কত আছে কাউন্ট করা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে কালান্তিক মজুদ বলা হয়। তো সেই ছোটখাটো প্রতিষ্ঠানগুলিতে বা ছোটখাটো এক মালিকানা কারবারে অনেক সময় দেখা যায় যে সঠিক মজুদ পণ্য হিসাব সংরক্ষণ সঠিক পুঙ্খানু রাখে না প্রতিদিন। সেই ক্ষেত্রে ক্রয় পরিবহন, সেক্ষেত্রে আমরা ক্রয় পরিবহন একটা পক্ষ ধরবো, অপর পক্ষ হচ্ছে নগদ তহবিল। তাহলে দুটো পদ্ধতিতে দুটো হিসাব শিরোনাম তৈরি হবে। আমরা দেখব ওই প্রতিষ্ঠানে অবিরত মজুদ পদ্ধতি ফলো করে নাকি ব্যাটসম্যান হিসাব মজুদ সংরক্ষণের যে হিসাব পুঙ্খানুপুঙ্খানু আছে কিনা, সেটা ইলেকট্রনিক্স ওয়েতে হতে পারে বা সফটওয়্যারের মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেই সিস্টেম অনুযায়ী বা সফটওয়্যার অনুযায়ী প্রতিদিন কতটুকু ক্রয় হয়েছে, কত বিক্রয় হয়েছে, ইউনিট এবং প্রাইস সহ যদি সেখানে সংরক্ষণ থাকে, তাহলে ওই রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা মজুদ পণ্য হিসাব একটা পক্ষ ধরবো। আর যেখানে ওই রকম কিছু নাই, শুধুমাত্র পণ্য ক্রয় করে আনে এবং সারা বছর বা একটা নির্দিষ্ট সময় পরে কতটুকু অবিকৃত রয়েছে সেটা বের করে সেখানে কালান্তিক মজুদ। সেই কালান্তিক মজুদ যদি হয়, সেখানে ক্রয় পরিবহন শব্দ হিসাব শিরোনামটাকে আমরা একটা পক্ষ ধরবো, আর নগদ তহবিল আর একটা পক্ষ। এই ক্ষেত্রে মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে বা ক্রয় পরিবহন পরিমাণ বা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর নগদ তহবিল হ্রাস পেয়েছে। ক্রয় পরিবহন খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, বা মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর নগদ তহবিল হবে আমাদের যেহেতু হ্রাস পেয়েছে, এটা সম্পদ হ্রাস পেলে আমরা জানি যে হিসাবের যে শ্রেণী রয়েছে সেই শ্রেণী অনুযায়ী সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এই মজুদ পণ্য ডেবিট এবং নগদ তহবিল ক্রেডিট। কিভাবে আমরা দাখিলা দিব? যেহেতু এটা বাউচারের দুটো পক্ষ পেয়ে যাব, আমরা সরাসরি এখানে জাবেদা বইয়ে আমরা কি করব, মজুদ পণ্য বা ক্রয় পরিবহন 10,000 ডেবিট, নগদ তহবিল 10,000 ক্রেডিট। এই ছিল ক্রয় পরিবহনের জন্য যে লেনদেনটা ছিল সেই লেনদেনের দাখিলা। আমরা 2 তারিখে আরেকটা লেনদেন দেখছি, পণ্য ওঠানো নামানো খরচ। পণ্য ওঠানো নামানো খরচে জন্য মজুরি দিয়েছে, সেটা সাধারণত আমরা মজুরি হিসেবে গণ্য করি। হ্যাঁ, এটা সাধারণত হাতে নগদের মাধ্যমে পরিশোধ করা হয়, প্রয়োজনের তুলনায় কম হয়, অল্প পরিমাণ টাকা থাকে, এজন্য হাতের নগদ বা নগদ তহবিল থেকে পরিশোধ হয়ে থাকে। আমরা এটা নগদ লেনদেন গণ্য করব। ভাউচার তৈরি করব, যেহেতু হাতে নগদ বা নগদ তহবিলের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নগদ ক্রেডিট ভাউচার হিসেবে ব্যবহার করব। এখন যদি অবিরত মজুদ পদ্ধতি ফলো করে মজুদ পণ্য একটা পক্ষ ধরবো, আর যদি কালান্তিক মজুদ ফলো করে তাহলে মজুরি একটা পক্ষ ধরবো। এই ক্ষেত্রে অপর পক্ষ হচ্ছে নগদ তহবিল। তাহলে হ্রাস বৃদ্ধি কি হয়েছে? মজুরি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। নগদ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে মজুদ পণ্য ডেবিট আর নগদ তহবিল ক্রেডিট। এই দেখো, আমরা যখন জাবেদা বইয়ে এসে যখন জাবেদা বইয়ে দাখিলা দিব, তখন মজুদ পণ্য বা মজুরি ডেবিট আর নগদ তহবিল ক্রেডিট 4,500 টাকা। এই ছিল পণ্য ওঠানো নামানো বাবদ মজুরির যে দাখিলা। এর পরবর্তী লেনদেন হচ্ছে গুদাম ভাড়া পরিশোধ করা হলো 31 জুলাই 2020 পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমরা যে গুদাম ভাড়াটা দিয়েছি 31 জুলাই পর্যন্ত,
তো আজকে এপ্রিল 2 তারিখ 2020, এপ্রিলের 2 তারিখ। তো এপ্রিলের 2 তারিখে এই লেনদেনটা সংঘটিত হয়েছে। তো 31 জুলাই 2020 পর্যন্ত দেশমেন 4 মাসের গুদাম ভাড়া একসাথে প্রদত্ত হয়েছে। এখন এটা অগ্রিম, এখানে কিন্তু গুদাম ভাড়া খরচ হিসেবে গণ্য হিসাবভুক্ত করা ঠিক হবে না। এই ক্ষেত্রে আমরা অগ্রিম একটা পক্ষ বিবেচনা করব। যে কোনো যদি খরচ অগ্রিম হয় সেটা আমাদের জন্য সম্পদ, আমরা জানি হিসাবের শ্রেণীতে। আর যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, এটা নগদ সম্পদ হ্রাস পেলে আর একটা ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে আমরা হিসাবের যে প্রকার রয়েছে সে প্রকার গুলি ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রণালী থেকে জানি। যাই হোক, এখানে 1,20,000 টাকা। এখন 1,20,000 টাকা আমরা কিন্তু 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে সেটাকে অগ্রিম শিরোনামে হিসাবভুক্ত করব। যখন 1 মাস অতিবাহিত হবে তখন আমরা এটা ভাড়া খরচ হিসাবে বা গুদাম ভাড়া খরচ হিসাবে অন্তর্ভুক্ত করব। এর জন্য আমাদের আরেকটা জার্নাল ভাউচার তৈরি করতে হবে মাস শেষে বা নির্দিষ্ট সময় শেষে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে 1,20,000 টাকা এটা নগদ লেনদেন। নগদ এর জন্য নগদ প্রদান রসিদ থাকতে পারে বা ভাড়া চুক্তি, ভাড়ার জন্য যে চুক্তি হয় এই চুক্তিগুলি কিন্তু আমাদের দেখতে হবে। চুক্তির যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি দেখতে হবে। সেই চুক্তি অনুযায়ী টাকাটা পরিশোধ করা হয়েছে, সুতরাং এটা একটা প্রামাণ্য দলিল। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু টাকার পরিমাণ 1,20,000, এটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়। ব্যাংক ক্রেডিট ভাউচার তৈরি করব, ব্যাংকের টাকা হ্রাস পাবে। তাহলে পক্ষ দুটো কি হবে? অগ্রিম গুদাম ভাড়া আর হচ্ছে ব্যাংক। অগ্রিম গুদাম ভাড়া একটা পক্ষ আর ব্যাংক আর একটা পক্ষ। অগ্রিম গুদাম ভাড়া এটা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক হ্রাস পেয়েছে। তো ব্যাংকের টাকা পরিশোধ হয়েছে, এজন্য হ্রাস পেয়েছে। আর অগ্রিম গুদাম ভাড়া বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা বৃদ্ধি লিখেছি। এখন এই দুইটা পক্ষ দিয়ে আমরা কিন্তু ভাউচার তৈরি করে ফেলেছি। এখন দাখিলা দিব। দাখিলা দেওয়ার ক্ষেত্রে আমরা ডেবিট কি হয়েছে? অগ্রিম গুদাম ভাড়া আমাদের সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ব্যাংক আর একটা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে অগ্রিম গুদাম ভাড়া ডেবিট আর ব্যাংক ক্রেডিট, এই দুটো পক্ষ দিয়ে, দুটো হিসাব শিরোনাম দিয়ে আমরা বইয়ে দাখিলা দিব। কি দিয়েছি? অগ্রিম গুদাম ভাড়া 1,20,000 টাকা ডেবিট আর ব্যাংক হচ্ছে ক্রেডিট 1,20,000। এই ছিল অগ্রিম গুদাম ভাড়ার জন্য আমাদের দাখিলা। 3 তারিখে একটা লেনদেন ছিল বেক্সিমকোর নিকট হতে পণ্য ক্রয় 1/10/30 শর্তে ভ্যাট সহ ক্রয় করা হলো 1,38,00,000 টাকা। এখন এখানে কিন্তু আমরা জানি যে ক্রয় বিক্রয়ের জগতে, ব্যবসায়িক জগতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক টার্মস এন্ড কন্ডিশন ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় সিস্টেম রয়েছে, বিক্রয়ের সিস্টেম রয়েছে, ইনস্টলমেন্ট পারচেস রয়েছে, কিস্তিতে ক্রয়, হায়ার পারচেস রয়েছে, তারপরে ইজারা, পরিচালনা ইজারার বিষয় রয়েছে। এরকম বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনে বিভিন্ন জায়গায় এখন পৃথিবীতে ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে। বিক্রয়ের ক্ষেত্রে এরকম টার্মস এন্ড কন্ডিশন আছে, পেমেন্টের টার্মস এন্ড কন্ডিশন, পণ্য ফেরতের টার্মস এন্ড কন্ডিশন। এই টার্মস এন্ড কন্ডিশন, ওয়ারেন্টির টার্মস এন্ড কন্ডিশন, গ্যারান্টি টার্মস এন্ড কন্ডিশন, এই সবগুলি টার্মস এন্ড কন্ডিশন কিন্তু আমরা এখানেই বিবেচনা করতে হবে যখন আমরা দ্বৈত সত্তা বিশ্লেষণ করব, যখন আমরা দাখিলা দিব। এখানে যদি সঠিকভাবে আমরা চিন্তা করতে না পারি, সঠিক বা টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমরা যদি হিসাবে লিপিবদ্ধকরণ করতে বা হিসাবের বইয়ে লিপিবদ্ধকরণ করতে না পারি, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়ায় কিন্তু সমস্যা থেকে যাবে। এখন বেক্সিমকো লিমিটেডের নিকট থেকে 1/10/30, আমরা জানি এই কন্ডিশনটা হচ্ছে যে 10 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 1% বার্তা পাওয়া যাবে, আর 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। আমরা 3/4/2020 তারিখে এই লেনদেনটা দেখতে পেলাম। তাহলে 3/4 এবং 10, 13 তারিখের ভিতরে যদি আমরা পরিশোধ করে দিতে পারি তাহলে 1% বার্তা পাবো। আর 30 দিন ডেটসমেন্ট মে 2 মে 2020 তারিখের ভিতরে কিন্তু পরিশোধ করতেই হবে। এখানে ব্যাট সহ দেওয়া আছে। তো এটা একটা দাঁড়ের লেনদেন। দাঁড়ের লেনদেন হলে আমরা জার্নাল ভাউচার তৈরি করব। আমরা নগদ লেনদেনের ক্ষেত্রে নগদ ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, আর অন্যান্য লেনদেনের ক্ষেত্রে
আমরা জার্নাল বছর তৈরি করব। তাহলে এটা দুটো পক্ষ নির্ণয় করি। আমরা জানি যে ক্রয়ের ক্ষেত্রে আগেও আমরা একটা লেনদেন আলোচনা করেছি, নগদ ক্রয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা ধারে ক্রয় এর ক্ষেত্রে কি চিন্তা করব? মজুদ পণ্য তো বৃদ্ধি পেয়েছে অ্যাপেক্সের হিসাবের বইতে, মজুদ পণ্য অথবা ক্রয় ব্যয় বাবদ প্রদানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, অথবা ব্যয় চলতি হিসাব নামে আমাদের যে সম্পদ রয়েছে সম্পদ হিসাব সেটাও বৃদ্ধি পেয়েছে। এখানে আগেও বলেছি যে এই লেনদেনটা কিন্তু এই লেনদেনের ভিতরে দুটো লেনদেন বা এই ঘটনার ভিতরে, তো দুটোকে আলাদাভাবে চিন্তা করতে হবে, একসাথে মিশ্র দাখিলা দেওয়া যেতে পারে, আমরা তাই করেছি। তো মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে, ব্যয় চলতি বা ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর একটা দায় সৃষ্টি হয়েছে বেক্সিমকোর নিকট, সেটা প্রদেয়। আমরা উপযুক্ত শিরোনাম দিব কি? প্রদেয়, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে হিসাব শিরোনাম, প্রদেয় হিসাব। তো আমরা এই প্রদেয় হিসাব লিখব, একটা পক্ষকে আরেকটা পক্ষকে ব্যয় চলতি হিসাব বা ক্রয়ের ব্যয়, আরেকটা পক্ষ হচ্ছে মজুদ পণ্য বা ক্রয়। এই ক্ষেত্রে প্রদেয় হিসাব দুইবার হবে, যেহেতু দুটো লেনদেনে দুটো পক্ষ করে, আমরা দুটো প্রদেয় হিসাবকে একসাথে লিখে ফেলেছি। তো এই ভাবে দুটি পক্ষ বিশ্লেষণ করলাম। তো প্রদেয় হিসাবের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, দায়ের পরিমাণ, আবার আমাদের ক্রয় ব্যয় বা ব্যয় চলতি হিসাব নামে সম্পদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, আবার মজুদ পণ্য প্রতিষ্ঠান বা ক্রয় নামে এটাও বৃদ্ধি পেয়েছে। এখানে তিনটা পক্ষই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এবার দেখি শ্রেণীভেদে কি করতে হয়। যখন দাখিলা দেব আমরা শ্রেণীভেদ করব, অথবা ভাউচার তৈরির সময় এটা হয়ে যাবে। মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তা মজুদ পণ্য বা ক্রয় হিসাব ডেবিট। ব্যয় চলতি বা ক্রয় ব্যয়, এটা যদি খরচ ধরি বা সম্পদ ধরি, বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে ব্যয় চলতি বা ক্রয় ব্যয় ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে প্রদেয় হিসাব বেক্সিমকো ক্রেডিট। তাহলে আমরা এখন দাখিলার ভিতরে যাই। আমরা দেখছি যে মজুদ পণ্য বা ক্রয় হিসাব ডেবিট, ব্যয় চলতি বা ক্রয় ব্যয় ডেবিট, আর প্রদেয় হিসাব বেক্সিমকো ক্রেডিট। এখন ভাউচার তৈরির সময় কিন্তু আমরা ভ্যাটের পরিমাণটা বের করতে হবে, যেহেতু 1,38,00,000 টাকা আমাদের ভ্যাট সহ ক্রয়। এই ক্ষেত্রে আমরা আগের মতোই ওই ফর্মুলায় ওই 1,38,00,000 টাকার যে সেল অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে সামেশন ব্যবহার করে আমরা M30, তাহলে এই সেলের M হচ্ছে কলাম অ্যাড্রেস আর 30 হচ্ছে র অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা এখানে ব্যবহার অটো সামের পরে ডিভাইডেড বাই 1115। আমরা এটা জানি যে 100 হচ্ছে ভ্যাট বিহীন ক্রয় এবং 15 হচ্ছে ভ্যাট, তাহলে 100 প্লাস 15 যোগ করলে হয় 115 দিয়ে ভাগ করবো ইন্টু 15 এবং ভ্যাটের পরিমাণ। অনুরূপভাবে এটাকেও এই সেল অ্যাড্রেসকে আমরা 115 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করলেই আমরা ভ্যাট বাদে ক্রয় পরিমাণ পেয়ে যাব। এইভাবে আমরা মূলত ভ্যাট সহ ক্রয় এবং বিক্রয়ের পরিমাণটা, ক্রয়ের যে লেনদেনের হিসাবটা সেটা আমরা আলোচনা করব বা লিপিবদ্ধকরণ করব। 60 ক্রয় পরিবহন প্রদান করা হলো 15,000 টাকা। ক্রয় পরিবহন 15,000 টাকা, এটা নগদ লেনদেন। যেহেতু নগদ লেনদেন, আমরা নগদ ক্রেডিট ভাউচার তৈরি করব। ক্ষেত্রে যে অবিরত মজুদ হলে একটা পক্ষ মজুদ পণ্য, আর কালান্তিক মজুদ হলে ক্রয় পরিবহন, আর আরেকটা পক্ষ হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল হ্রাস পেয়েছে, মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে। আমরা এখন দাখিলা দিব। দেখো, মজুদ পণ্য বা ক্রয় পরিবহন ডেবিট আর নগদ তহবিল ক্রেডিট। পণ্য 4 তারিখে পণ্য পরিবহন বীমা প্রদান, পণ্য পরিবহন বীমা প্রদান 30,000, নগদ লেনদেন, অবশ্য ব্যাংকের মাধ্যমে পরিশোধ। নগদ বলতে ব্যাংকও থাকতে পারে, ব্যাংক ক্রেডিট ভাউচার তৈরি, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, ব্যাংক ক্রেডিট ভাউচার হবে। দুটি পক্ষ হবে মজুদ পণ্য বা ক্রয় বীমা, মজুদ পণ্য অবিরত পদ্ধতিতে, আর কালান্তিক ক্রয় বীমা আমরা শিরোনাম দুটো, একটা পক্ষ, আর ব্যাংক একটা পক্ষ। ব্যাংক হ্রাস পেয়েছে, মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দাখিলা দিব। আমরা যদি দাখিলার চিন্তা করি তাহলে দেখো, মজুদ পণ্য বা ক্রয় বীমা ডেবিট 30,000 আর ব্যাংক 30,000 ক্রেডিট। এই ছিল পরিবহন বীমা। অনুরূপভাবে পণ্য ওঠানো নামানো খরচ আমরা এর আগে আলোচনা করেছি, 12,000 টাকা। এর জন্য আমরা দাখিলা কি দিব? মজুদ পণ্য বা মজুরি হিসাব ডেবিট আর নগদ তহবিল ক্রেডিট। এবার আসো আমরা বিক্রয়ের জন্য
যে লেনদেন থাকবে সেই লেনদেনের দাখিলা কিভাবে দেখো। আকিস এর নিকট 1/7 নিট 20 শর্তে ব্যাট সহ পণ্য বিক্রয়। এখন আকিজের নিকট বিক্রি করেছে 1/7 নিট 20। এখন 1/7 নিট 20 এর মানে কি, যে 7 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে, যদি আকিস আমাদের প্রাপ্য টাকা 7 দিনের ভিতরে পরিশোধ করে তাহলে 1% ছাড় বা বাট্টা পাবে, আর 20 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এই ছিল। বিক্রয় মূল্য কত ছিল ব্যাট সহ? 1,72,50,000 টাকা। এই ছিল, এটা ছিল ধারে লেনদেন। যেহেতু ধারে লেনদেন, আমরা আমাদের সোর্স ডকুমেন্ট কি থাকবে? বিক্রয় চালান। আমরা বিক্রয় চালান ব্যবহার করব। এক্ষেত্রে বিক্রয় চালানের উপরে নির্ভর করে আমরা জার্নাল ভাউচার তৈরি করব, যেহেতু এটা ধারে লেনদেন। পক্ষদ্বয় হবে প্রাপ্য হিসাব। আমরা জানি যে ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাব তৈরি হয়। কোনো প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রতিষ্ঠান বা আমরা যে প্রতিষ্ঠানের হিসাব রাখছি সেই প্রতিষ্ঠান যদি কোনো টাকা পাওনা হয় পরিচালনাগত কার্যক্রমে, তখন সেটা প্রাপ্য হিসাব। তো এই ক্ষেত্রে প্রাপ্য হিসাব আকিস, এটা একটা সম্পদ, একটা পক্ষ, এটা বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয়ের মাধ্যমে আমরা কিন্তু ভ্যাট আমাদেরকে দিতে হবে। তো ভ্যাট চলতি হিসাব সম্পদ হ্রাস পাবে, অথবা বিক্রয় ভ্যাট যদি আমরা চিন্তা করি আলাদা হিসাব শিরোনামে, তখন সেটা বৃদ্ধি পাবে। অনুরূপভাবে এই দুইটা পক্ষ ভ্যাট চলতি হিসাব হ্রাস পেল বা বিক্রয় ভ্যাট বৃদ্ধি পেল, এবং বিক্রয় ভ্যাট বৃদ্ধি পেলেও এটা ক্রেডিট হবে মূলত। আর বিক্রয় হিসাব আমাদের কি হবে? বৃদ্ধি হলো, বিক্রয় কিন্তু বৃদ্ধি পেল, বিক্রয়ের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পাবে। এখন আমরা যদি এই লেনদেনের ভিতরে ভ্যাট থাকাতে, এখানেও দুটো লেনদেন এই ঘটনার ভিতরে, তো একটা হচ্ছে ভ্যাট বাদে, আর একটা হচ্ছে ভ্যাটের জন্য। তো আমরা ভ্যাটটাকে নির্ণয় করব কিভাবে? যখন আমরা ভাউচার তৈরি করব, তখন 115 দিয়ে ভাগ করব আর 15 দিয়ে গুণ করব, তাহলে ভ্যাটের পরিমাণটা পেয়ে যাব। এই ক্ষেত্রে আকিজের নিকট কিন্তু পাওয়া যাবে সম্পূর্ণ টাকা। আকিজের নিকট থেকে সম্পূর্ণ টাকাই কিন্তু পাওয়া যাবে ভ্যাট সহ। এখন এই ভ্যাটের টাকাটা কিন্তু মূলত সরকারের, আমরা ট্রেজারিতে কিন্তু জমা দিয়ে দিতে হবে বিক্রয়ের সময়, এবং মূল্য সংযোজন কর আইন অনুসারে যে কাজটা আগে ঘটে সেটা। তো এখন এখানে যখন আমরা দাখিলা দিব, তখন দেখো কি করেছি। প্রাপ্য হিসাব আকিস 1,72,50,000 টাকা। বিক্রয় ভ্যাট, এটা আমাদের জন্য ভ্যাট চলতি হিসাব যদি ক্রেডিট করে ফেলি তাহলে সম্পদ হ্রাস পেল। আবার বিক্রয় ভ্যাট একটা দায়, এটার জন্য আমরা কি করব? ক্রেডিট করব। এটা বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট করব। দুটার যে কোনো একটাতেই রাখতে পারি। তো ভ্যাট আইন অনুযায়ী যেভাবে ভালো হয় সেটা করতে হবে আমাদের। এখন এই ভ্যাট চলতি হিসাব রাখাটাই সবচেয়ে ভালো। তো এখানে ভ্যাট চলতি হিসাব হ্রাস পেল কত টাকা? 22,50,000 টাকা। এখন এই 22,50,000 কিভাবে আসবে? আমরা দেখো অটো সাম ব্যবহার করব। 1,72,50,000 টাকাকে 115 দিয়ে ভাগ করবো, 15 দিয়ে গুণ করবো, তাহলেই ভ্যাট চলতি বা বিক্রয় ভ্যাটের পরিমাণটা পেয়ে যাব। তাহলে ভ্যাট বাদে বিক্রয় কত? ওটাকে, এটা 1,72,50,000কে 115 দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলেই আমরা কিন্তু বিক্রয়ের পরিমাণ পেয়ে যাব, ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ। এই ক্ষেত্রে আমরা যদি যে অবিরত মজুদ পদ্ধতি ফলো করি, সেক্ষেত্রে কিন্তু বিক্রয়ের আরেকটা দাখিলা দিতে হবে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করাটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে করে থাকি। তোমরা যারা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তোমাদের রয়েছে, সেখানে বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলা রয়েছে। এখানে যেহেতু পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এখানে তুলনামূলকভাবে সহজ হবে। এই ক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্যের সাথে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ভিতরে আমাদের পণ্যের ক্রয় মূল্য
সাথে কি কি যোগ হবে? যদি কালান্তিক মজুদ হয় তাহলে ক্রয় মূল্য, মজুরি, ক্রয় পরিবহন, ক্রয় বীমা এগুলি সবই কিন্তু যোগ হবে। তো এই ক্ষেত্রে যে পণ্যটা বিক্রি করা হয়েছে, আমরা অবিরত মজুদ পদ্ধতি চিন্তা করছি। যে পণ্য যত একক বিক্রি হয়েছে তার একক প্রতি ক্রয় মূল্য, এর সাথে অন্যান্য খরচ কিন্তু আমরা মজুদ পণ্য হিসাবে কিন্তু ডেবিট করেছি। অন্যান্য যত খরচ আছে মজুদ পণ্য হিসাবে ডেবিট করেছি। সেই খরচগুলি যোগ করার পরে প্রতি এককের যে ক্রয় মূল্য বের হয়েছে সেই মূল্য এবং বিক্রিত এককের মূল্য দিয়ে গুণ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা ডেবিট করব আর মজুদ পণ্য ক্রেডিট করব। এই কাজটা একটু আলাদা আমাদেরকে নোটে করে নিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা যদি একক প্রতি ব্যয় আমরা আগে বের করা থাকে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কাজ রয়েছে এখানে, এই কাজগুলি আমাদের কিন্তু আলাদা করতে হবে। তো এক্ষেত্রে একক প্রতি ব্যয় নির্ধারণ করা কিন্তু একটা কাজ, এবং একক প্রতি ক্রয় ব্যয় বের করার পরে বিক্রিত পণ্য যত একক পণ্য বিক্রি হয়েছে তত একক দিয়ে গুণ করলেই আমরা মূলত বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। তো পেয়ে গেলে এখানে মজুদ পণ্য ক্রেডিট করব কত টাকা, যত বিক্রিত পণ্যের ব্যয় হবে মজুদ পণ্য ততটুকুই আমরা মূলত ক্রেডিট করব। এই ছিল মূলত একটা বিক্রয়ের ক্ষেত্রে আমরা যদি অবিরত মজুদ পদ্ধতি ফলো করি সেক্ষেত্রে দাখিলা। একবার তোমাদেরকে প্রাপ্য হিসাব আকিস ডেবিট 1,72,50,000 সম্পূর্ণ ব্যাট সহ বিক্রয়ের জন্য, ব্যাটের অংশটার জন্য আমরা ওই টোটাল মূল্যটাকে 115 দিয়ে ভাগ করব এবং 15 দিয়ে গুণ করব, আর ব্যাটের টোটাল মূল্য থেকে ব্যাটটা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে নেট বা ব্যাট বাদে বিক্রয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য তোমাদের কি করতে হবে? আমাদের তো মজুদ পণ্য একসাথে আছে, কারণ বিক্রয় কতটুকু করেছি এখানে একক থাকবে, কত একক বিক্রি করেছি আমরা বিক্রয় চালানের ভিতরে থাকবো, কত একক বিক্রি করেছি এবং মূল্য কত। সেক্ষেত্রে তো বিক্রয় মূল্য আছে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কত সেটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে আলাদা নোটে এই কাজগুলি করতে হবে। যে এই পণ্যের ক্রয় মূল্য কত ছিল, এর সাথে সংশ্লিষ্ট যে খরচ, প্রত্যক্ষ খরচগুলি সেগুলি যোগ করার পরে আমরা কিন্তু একক প্রতি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এই একক প্রতি বিক্রিত পণ্যের ব্যয়কে বিক্রয় একক দিয়ে গুণ করলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তো যতটুকু বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট হবে আমরা মজুদ পণ্য ততটুকু ক্রেডিট করব। এই ছিল মূলত একটা প্রতিষ্ঠানে, বিশেষ করে যেখানে অবিরত মজুদ পদ্ধতি বা পূর্ণ হিসাব ব্যবস্থা রয়েছে, সেখানে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের দাখিলা। তোমরা আগামী দিনে আমরা আবারও চেষ্টা করব এটাকে কন্টিনিউইং এ রাখার জন্য। তোমরা বাসায় একটু ভালো করে পড়াশোনা করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ছেড়ে দিছি।